আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশিদের নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর খবর এসেছে প্রায় ২ বছর বন্ধ থাকার পর। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসা আবেদন গ্রহণ করা শুরু হবে, জানানো হয়েছে ভারতীয় নতুন রাষ্ট্রদূতের পক্ষ থেকে। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাব পড়ে ভিসা কার্যক্রমে। মেডিকেলের কিছু জরুরি ভিসা চালু থাকলেও সাধারণত পর্যটন ভিসা দীর্ঘ সময় বন্ধ ছিল। আপনারা হয়তো জানেন, ভারত বর্তমানে বাংলাদেশে যে রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছে তিনি হচ্ছেন ভারতীয় রেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মানে বিজেপি সরকারের আমলে তিনি একজন মন্ত্রী ছিলেন। আর উনি কোনো সাধারণ মন্ত্রী নয়, তিনি হচ্ছেন ভারতীয় রেল মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। কিন্তু আমার ছোট্ট একটি প্রশ্ন আপনাদের কাছেও এবং আমার নিজের কাছেও এবং ভারতীয়দের কাছেও, হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে এত বড় একজন হাই প্রোফাইল নেতাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে বানিয়ে পাঠিয়েছে ভারত? আপনি ভাবতে পারেন, ভারতের মতো একটি রেল মন্ত্রণালয়, যেটি হচ্ছে বিশ্বের মধ্যে বিশাল একটি রেল কর্মযোগ্য চলে, আর এই রকম একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এই রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে দীনেশ তেবেদওয়াল। এই দীনেশ তেবেদওয়াল হচ্ছে, যখন বাংলাদেশে হেঁটে হেঁটে প্রবেশ করেছিলেন তখন তিনি বলেছিলেন, একই আকাশ একই বাতাস। ভারতের 160 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলিয়ে হয়ে গেল 180 কোটি। এত বড় বৃহৎ একটি জনসংখ্যাকে নিয়ে আমরা একসাথে থাকতে পারি? তখন এই প্রশ্নটি নিয়ে বিশাল সমালোচনা তৈরি হয়েছিল, কারণ ভারত যেহেতু আলাদা একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের যারা সচেতন নাগরিক আছেন তারা এই মন্তব্যের তুমুল বিরোধিতা করেছেন এবং সমালোচনা করেছেন। কারণ ভারত, তাদের যে অখণ্ড ভারত তারা চায়, এর মধ্যে পাকিস্তান অন্তর্ভুক্ত, শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত, বাংলাদেশ অন্তর্ভুক্ত, নেপাল, ভুটান, তারা সবাই অন্তর্ভুক্ত। তারা এই একটি ম্যাপ কিন্তু প্রকাশ করেছে, অখণ্ড ভারত। তারা সেই অখণ্ড ভারতকে ফিরে পেতে চায়। আর যার জন্যই তিনি যেহেতু একজন রাজনীতিবিদ, তিনি কৌশলে বলেছেন যে আমরা একই বাতাস, একই আকাশ, একই দেশ। ভারতের 120 কোটি, 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি হয়ে গেল 180 কোটি। তিনি আমাদেরকে ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন, এমনভাবে মন্তব্যটি করেছেন। এখন মূলত বিষয় হচ্ছে, একদিকে হচ্ছে সীমান্তে পুশ ব্যাক করা হচ্ছে, আমাদের বিজিবি আবার সেগুলো ঠেকিয়ে দিচ্ছে। আবার অন্যদিকে ২৮শে জুন থেকে ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। বাংলাদেশি জনগণ চাইলে ভারতের ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে পারবে, এই সুযোগ ভারতীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন আমার আরও একটি প্রশ্ন, আবার সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বিএসএফ হত্যা করে, এটা কি কখনো যৌক্তিক হতে পারে? তবে এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে ভারতের মতো একটি দেশের মন্ত্রীকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এই রাষ্ট্রদূত কিন্তু যেন তেন রাষ্ট্রদূত নয়। এই রাষ্ট্রদূতকে তলব করতে হলে আপনাকে হাই প্রোফাইল নেতাদের মাধ্যমে কিন্তু তলব করতে হবে। আপনি যাই করেন না কেন, খুব কঠিন একটি বিষয়ের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে। এই রকম হাই প্রোফাইল একজন নেতাকে ভারত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বানিয়ে পাঠিয়েছে, ভারতীয় হাই কমিশনের রাষ্ট্রদূত। ভিসা চালু হলে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের বিভিন্ন রাজ্য ভ্রমণ সহজ হবে। একই সঙ্গে ভারতীয় পর্যটন খাতে
বাংলাদেশি পর্যটকদের ফিরে পাওয়ার সুযোগ পাবে। আপনারা জানেন ভারতের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে বাংলাদেশের সঙ্গে, সেসব রাজ্যের যেসব মানে ইনকাম সোর্স, যে বাংলাদেশি পর্যটকরা যখন তাদের দেশে যায়, তাদের এখান থেকে প্রোডাক্ট কিনে, তখন কিন্তু ভারত মোটা অঙ্কে একটা টাকা ইনকাম করে। আর বিগত 2 বছর যাবৎ প্রায় কলকাতা বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, এগুলোও কিন্তু বিশাল ক্ষতির মুখে পড়েছে। কারণ যেহেতু বর্ডার এরিয়াতে একটি বিশাল বাণিজ্য চলে, আর স্পেশালি কলকাতা তো জমজমাট ছিল বাংলাদেশিদের কারণে। এখন বাংলাদেশিরা ওইখানে নেই, খুব কম, মানে যাদের খুব গুরুতর অসুস্থ তাদেরকে মেডিকেল ভিসা দিচ্ছে ভারত, কিন্তু অন্যদিকে অন্য কাউদেরকে ভিসা দিচ্ছিল না 2 বছর যাবৎ। শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল। আসলে আমরা ভারতের সঙ্গে, যেটা ভারতের যে জনগণ আছে আর আমরা বাংলাদেশের যে জনগণ আছে, আমরা যদি আমাদের চেহারা, ফেস কাটিং মোটামুটি অনেকটা সেম, কিন্তু আমাদের মধ্যে কখনো বিভেদ থাকা ভালো নয়। জনগণ টু জনগণ সম্পর্ক থাকতে হবে। ভারত সরকারকে এটা বুঝতে হবে, সম্পর্ক ডেভেলপ করতে হলে জনগণের সঙ্গে ডেভেলপ করতে হবে, কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়। আপনি যদি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করেন, তাহলে কখনোই আপনার সম্পর্ক স্টেবল হবে না। কারণ আপনি হাসিনার উপর এত নির্ভরশীল ছিলেন যে আপনি হাসিনার যা করতো তাতে আপনি সমর্থন দিতেন, মানে ভারত রাষ্ট্রটি সমর্থন করত। কিন্তু হাসিনার পতন হওয়ার সঙ্গে সঙ্গে, হাসিনার পতন যতটুক না হয়েছে তার চেয়ে বেশি পতন হয়েছে ভারতের। ভারতকে মানুষ এমনভাবে ঘৃণা করতে শুরু করে যে ভারতের নাম শুনলে মানুষ রাগ করে। এটাই ছিল বাস্তবতা। কিন্তু তবে কূটনৈতিক দিক থেকে দেখলে শুধু ভিসা চালু হওয়ার সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার প্রমাণ নয়, সীমান্ত বাণিজ্য, পানি বণ্টন, রাজনৈতিক অবস্থানের মতো বড় বিষয়গুলোতে অগ্রগতি প্রয়োজন। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসায় পুনরায় চালু হওয়ার দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো একটি ইতিবাচক পদক্ষেপ। এখন দেখার বিষয় এর মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যায়। কিন্তু আপনারা হয়তো জানেন ভিসা চালু হয়েছে। ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কিছু কিছু বিষয় আছে, যেমন সীমান্ত বাণিজ্য, পানি বণ্টন এবং রাজনৈতিক আস্থার মতো বড় বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানি বণ্টন। আপনারা যে নদীতে বাঁধগুলো দিয়েছেন, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হই। বর্ষার সিজনে আপনাদের ট্যাঙ্কগুলো ওভারফ্লো হয়ে গেলে আপনারা পানি ছেড়ে দেন, আবার যখন বর্ষার সিজন চলে যায় তখন আপনারা আমাদেরকে পানি দেন না, যার কারণে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর উপর বাঁধ নির্মাণ করা, এটা দুই দেশের মানে যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করার পর তারপর নদীর উপর বাঁধ নির্মাণ করতে হয়। কিন্তু আপনারা একতরফাভাবে সেই বাঁধগুলো নির্মাণ করেছেন। আশা করি আপনারা যদি বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান, তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশের জনগণের দাবিকে আপনাদেরকে মানতে হবে। তাহলে স্বাভাবিক সম্পর্ক হওয়া সম্ভব হতে পারে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।